যাও না আমি ঠিক মতো খাচ্ছি কিনা তুমি বসে দেখো। অথচ আজ তোমার কি হলো? কোথায় গেলে রাজা খান? রাজা খান, বলুন বাবা, আপনার হাতের খাবার দিয়ে গেলাম, সময় মতো খেয়ে নেবে। আজ তোমার কি হয়েছে রাজা খান? তুমি তো কখনো এইভাবে মাথা নিচু করে আমার সামনে দাঁড়াও না। আমার চোখে চোখ রেখে কথা বলো। যারা আমায় বোঝে, আমায় ভালোবাসে, কেবল তারাই আমার চোখে চোখ রাখার সাহস পায়। তবে তোমার আজ কিসের ভয় রাজা খান? আজ আপনার সাথে দুজন আর্মি অফিসার দেখা করতে আসবেন বাবা। তারা কেন আসবেন, কি কথা বলবেন, তার কিছুই আমি জানি না। তোমার না জানারই কথা, কিন্তু আর্মি অফিসারদের সাথে আমার তো কোনো কথা নাই। নাকি তারা বুঝতে পেরেছে ঢাকা থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে তারা রাতের অন্ধকারে অন্যায়ভাবে বন্দী করে নিয়ে এসে এই লালপুর জেলে আটকে রেখেছে? কোনো কথা জিজ্ঞেস করবেন না বাবা, আমি কিছুই বলতে পারবো না। তোমাকে আমি কিছুই জিজ্ঞাসা করছি না। শুধু জেনে রাখো, পাকিস্তানের সেনা শাসকরা যদি ভেবে থাকে যে বাংলা ঘরে ঘরে যে আগুন তারা জ্বেলেছে, সেই আগুনে তাদেরকে একদিন জ্বলে পুড়ে ছারখার হতে হবে। তাদের জন্য 1952 সালে আমাদের ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল। তারা কি করে পাল্টে যাবে রাজা খান? বলুন বাবা। পাকিস্তানের সেনা শাসক যদি ভেবে থাকে লাহোর থেকে 80 মাইল দূরে পাহাড়ে ঘেরায় নির্ভীত প্রান্তরে আমাকে আটকে রেখে বাঙালিদের কাছ থেকে শেখ মুজিবকে বিচ্ছিন্ন করে রাখবে, তারা ভুল ভেবেছে রাজা খান। পাকিস্তানের এই জেলখানা কেন, পৃথিবীর কোন জেলখানায় বাঙালির নেতা শেখ মুজিবকে বন্দী করে রাখতে পারবে না। হ্যাঁ, তা তো যাবে। তুমি পাকিস্তানের একজন সাধারণ মানুষ, আমাকে দেখাশোনা করার জন্য তোমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তুমি চলে গেলে আমার পাইপটাকে চালিয়ে দেবে রাজা খান। দয়া করে পাইপ টানবেন না, তারা যদি গোস্তাকি নেই, তাই বলছিলাম। রাজা খান, তুমি কি জানো আমি কে? তুমি জানিয়ে দিও যে তারা যেন আমার সামনে এসে সামরিক কায়দায় সালাম দিয়ে দেয়। আমি নির্যাতন সহ্য করতে পারি, কিন্তু অসম্মানকে প্রশ্রয় দিই না। আমার অপরাধ নেবেন না বাবা। আপনার সম্পর্কে বেশি কিছু না জানলেও বুঝতে পারি যে আপনি আর 10 জন মানুষ থেকে আলাদা। আপনার মধ্যে ভয় ডর কিছু নেই। খাবারটা খেয়ে বাবা, পুরো এখন এসে পড়বে। আজ আর কিছু খেতে মন চাইছে না রাজা খান, খাবারটা তুমি নিয়ে যাও। আর তোমার জেলাকে বলো হাতের ভেতরে পোকা থাকে, চালগুলো যেন একটু বেশি রান্না করে। অবশ্য তোমার কথায় কোনো কাজ হবে বলেও আমি আশা করি না। আপনি ভুল বলেননি বাবা, কিন্তু সারা রাত না খেয়ে থাকা ভালো না, তাই বলছিলাম। আমাকে দ্বিতীয়বার অনুরোধ করো না। আমি একবার না বললে সেটার অর্থ না, সেই না কখনো হা হয় না। মুস্তাকি মাফ করবেন বাবা। How are you, Mr. Mujib? Yes, fine. Thank you. আমরা কে সেটা আপনার জানতে ইচ্ছে করছে না? তোমরা নাকি নিজেদেরকে বিশ্বের সেরা সামরিক বাহিনী বলে গর্ব করো, অথচ তোমাদের বুদ্ধি বিবেচনা এখনো হাঁটুর নিচেই রয়ে গেল। আর্মির উঠতে পরে সেও জানতে চাইছো যে তোমরা কে? আমি তা জানতে চাই কিনা? না, তোমাদের সম্পর্কে জানার কোনো আগ্রহ আমার নেই। দুজন সিনিয়র আর্মি অফিসার আপনার সাথে কথা বলতে এসেছে, অথচ আপনি তাদের কোনো গুরুত্বই দিচ্ছেন না। তোমাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন এসেছো সেটা বলে তোমরা চলে যেতে পারো। আমি এখন আমার দেশ, আমার জাতি এসব নিয়ে ভাববো। আশা করি তোমাদের কথাবার্তা
যথাসম্ভব সংক্ষিপ্ত করবে। আপনি কিন্তু আমাদের যথেষ্ট মূল্য দিচ্ছেন না। আপনি যে মূর্তি চেনেন সেই মূর্তিতে লাগানোর তৎপরতা আপনি নিশ্চয় চেনেন। আমাদের মধ্যে একজন ব্রিগেডিয়ার আর একজন কর্নেল মাইন্ডি ব্রিগেডিয়ার কর্নেল আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, আর তাদের প্রধান আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তোমাদের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। আমার সঙ্গে কথা বলতে মার্চের 15 তারিখে বাংলায় ছুটে গিয়েছিলেন, ভুট্টো গিয়েছিলেন। বাই দ্য ওয়ে অফিসার, ইয়াহিয়া সাহেব কি এখনো চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং প্রেসিডেন্ট আছেন? তার মানে কি বলতে চান আপনি? না, তেমন কিছু নয়। আমাদের পাকিস্তান আর্মিদের মধ্যে ঘন্টায় ঘন্টায় যেরকম সামরিক কূ হয়, তাদের কখন কে ক্ষমতার উপর উঠছে আর কে পড়ে যাচ্ছে বলা মুশকিল। একজন বন্দী হয়ে আপনি পাকিস্তানি আর্মি সম্বন্ধে এমন ব্যঙ্গ করে কথা বলতে পারেন না মিস্টার মোদি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সাহসী আর্মি হিসাবে গর্ব করবার অধিকার কেবল আমাদেরই পাকিস্তান আর্মি। প্রতারণার জন্য তোমরা বিশ্ব সেরা হিসাবে গর্ব করতে পারো। প্রতারণা? You mean cheating? Yes, I mean it. তোমাদের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মার্চের 16 তারিখ থেকে আমাদের সঙ্গে প্রতারণার বৈঠক করেছিল, অথচ তার উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তান থেকে আর্মি নিয়ে এসে সামরিক শক্তি বাড়ানো। আমার নিরস্ত্র বাঙালিকে প্রতিরোধের জন্য তোমাদের সামরিক শক্তি বাড়ানো কি খুব জরুরি ছিল? আপনি রাজনৈতিক নেতার মতোই কথা বলবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি যাদেরকে নিরস্ত্র বলছেন তারা কিন্তু নিরস্ত্র ছিল না। ঢাকা ভার্সিটির হোস্টেলগুলোতে তারা সশস্ত্র ছিল। অনেক দিন পর তোমরা আমাকে বেশ হাসালে অফিসার। তোমাদের আর্মি না হয়ে সার্কাসের জোকার হলে বেশি ভালো। ছাত্ররা অস্ত্র কোথায় পাবে? কে দেবে অস্ত্র? তারা সশস্ত্র হবে কিভাবে? Do you have any idea? তারা ব্যারিকেড দিয়েছিল। আত্মরক্ষার জন্য তারা ব্যারিকেড দিয়েছিল। বাঁচার চেষ্টা করা কি অপরাধ? তোমরা রাতের আধারে ট্যাঙ্ক, সাজোয়া বাহিনী, মেশিন গান নিয়ে বেরোবে মানুষ নিধনের জন্য, আর নির্ঘ ছাত্র জনতা তাদের প্রাণ বাঁচানোর সামান্য চেষ্টাও করবে না। এমন তো হতে পারে না। জীবন বাঁচানো কি ফরজ নয় ব্রিগেডিয়ার? কোরআন হাদিস নিশ্চয় পড়ো। তোমরা নাকি নিজেদেরকে সাচ্চা মুসলমান হিসেবে দাবি করো, তাহলে মুসলমান হয়ে কিভাবে তোমরা মুসলমানকে হত্যা করলে? সেদিন কেবল হিন্দুদের হোস্টেল আক্রমণ করা হয়েছিল। হিন্দুরা কি মানুষ নয়? ইসলাম কি মানুষ সমর্থন করে? করে না। বাজে কথা না বলে কি বলতে এসেছো তাই বলে পত্র পাঠ বিদায় হও। আমার মেজাজটাকে তোমরা খারাপ করে দিও না। ওকে, এখানে একটা স্বাক্ষর করে দিলেই আমরা চলে যাব। কিসের সাক্ষ্য? কি লেখা আছে ওখানে? আপনি আপনার নির্বাচনী আসন থেকে পদত্যাগ করেছেন এবং এই চমৎকারে যা কিছু করেছেন তার জন্য ভুল স্বীকার করে একটা স্বাক্ষর করে দিবেন। আবারও প্রমাণিত হলো যে তোমাদের বুদ্ধি বিবেচনাটা এখনো হাঁটুর নিচেই রয়ে গেছে। আইনের সমর্থনে আমি সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছি। শুধু বাংলা নয়, পুরো পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গঠনের দায় পেয়েছি। সেই আমাকেই পদত্যাগ করতে হবে। ভুল স্বীকার? কিসের ভুল স্বীকার? বাঙালি কোনো ভুল করেনি। ভুল করেছে ইয়াহিয়া খান, ভুল করেছে জুলফিকার আলী ভুট্টো। শুধু ভুল নয়, তারা বাঙালিদের সাথে চরম নিষ্ঠুর আচরণ করেছে। সরি মিস্টার মুজিব, আমি এসব কথা শুনতে আসিনি। আপনি হয়তো জানেন না যে আমার অনারেবল চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এন্ড হিজ ম্যাজেস্টি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে এটাই প্রমাণ করেছে যে আপনি একজন রাষ্ট্রবিরোধী। আপনার স্বাধীনতা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র এবং মার্চের 1 থেকে 25 তারিখ পর্যন্ত আপনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ছিল রাষ্ট্রবিরোধিতা। আর এসব কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন একটা স্বীকারোক্তি শুধু আপনাকে বাঁচাতে পারে এবং এই পেপার সাইন করে দিলে আপনি মুক্তি পেতে পারেন, এমনকি দেশও ফিরে যেতে পারবেন। এই পেপারে সাইন করার অর্থ জানো কর্নেল? ব্রিগেডিয়ার, তুমি জানো এর অর্থ? ওটা দাসত্বের দলিল, মিথ্যের ফুলছবি। আমার বিরুদ্ধে ওখানে তোমরা যা যা লিখেছো তার কোনোটাই সত্যি না। নিজের মুক্তির জন্য
শেখ মুজিব কখনো ওই পেপারে সাইন করবে না। আকাশকে নেমে আসতে বললে সে হয়তো নেমে আসতে পারে, কিন্তু শেখ মুজিবের উঁচু মাথা কোনোদিন নামবে না। ওই তার সত্যের দলের সই করে আমি আমার বাঙালিকে অসম্মান করতে পারবো না। আমি তাদের ভালোবাসা পেয়েছি, বিনিময়ে তারাও আমাকে তাদের ভালোবাসা সমর্থন উজাড় করে দিয়েছে। যাদের ভালোবাসার সমর্থনের কথা বলছেন তারা আজ আপনাকে অভিশাপ দিচ্ছে। আপনি একটা শান্তিপূর্ণ রাষ্ট্রে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আপনার নেতা কর্মীরা সব ভারতে পালিয়ে গেছে, আর আপনার দল আওয়ামী লীগকে অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে তোমরা নিষিদ্ধ করতে পারো, কিন্তু আমি আমার মানুষকে চিনি, তারাও আমাকে চেনে। তাই তোমরা আমাকে দিয়ে ওই মিথ্যে দলিলে স্বাক্ষর করাতে পারবে না। তোমরা এখন যেতে পারো। আমাদের প্রস্তাবটা আরো একবার ভেবে দেখবেন কি? আমি কিছু নয়, অবকাশ নাই, তোমরা যেতে পারো। Just leave me alone. আমি একবার না বললে দ্বিতীয়বার হ্যাঁ বলি না। তোমরা যেতে পারো। Let's go. এজন্য আমাদের একটা উপায় খুঁজে বার করতে হবে, নইলে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে যাবে। তাহলে পাকিস্তানের বিরাট সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশে যা হবার সেটা হয়ে গেছে। ওই পূর্ব পাকিস্তানের নিরস্ত বাঙালিরা আমাদের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেছে। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার যে মরণ খেলা চলছে, তার জন্য শেখ মুজিব দায়ী। সে সমগ্র পাকিস্তানের শত্রু, রাষ্ট্রদ্রোহী। এই ইনফরমেশন চ্যানেল অফ পাকিস্তান ইস্ট ফ্রন্ট থেকে আমার কাছে আসা ওয়ার রিপোর্ট বলছে 1971 15 জুলাই সো-কল্ড মুক্তিবাহিনীর গেরিলা হামলায় মোট 105 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তার মধ্যে কেবল নাগরপুরে ইন্টারনেটে মারা গেছে আমাদের 38 জন সেনা সদস্য, ইনক্লুডিং এ মেজর। ঢাকা থেকে বাইরে প্রায় সবগুলো রাস্তা, কালভার্ট, ব্রিজ ধ্বংস করা হয়েছে। এই জন্যই আমি ব্রিগেডিয়ার খান এবং কর্নেল খানকে গত রাতে মুজিবের সঙ্গে কথা বলবার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু মুজিব তাদের অপমান করেছে। পাকিস্তানের সামরিক শক্তিকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আমি তো শুনেছি তিনি পাগল হয়ে গেছেন। আপনি ভুল শুনেছেন। পাগল তিনি ঠিকই, তবে মানসিক ভাবে নন। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য পাগল। আমরা তাকে সমঝোতার যে প্রস্তাব দিয়েছিলাম তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আমাদের প্রেসিডেন্টের নিশ্চয় জানা থাকা উচিত ছিল যে এরকম প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করবেন। কাজে সমঝোতার প্রস্তাব পাঠানোর আগে আমার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। আপনার পরামর্শ মেনে তো ঢাকায় মুজিবের সঙ্গে দফায় দফায় বৈঠক করার নাটক করে শেষ পর্যন্ত অপারেশন সানলাইটের নামে গণহত্যা শুরু করেছি। কিন্তু তার ফল কি হলো? কি হলো তার পরিণাম? এখন গোটা পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে। তাই ভেবেছিলাম যে মুজিবের সঙ্গে একটা আপোষ রফা করা দরকার, কিন্তু সেটা তো হবার নয়। তাহলে যেটা হবার সেটা আপনারাই ঠিক করেন জেনারেল গুল। আমাকে প্রশ্ন করলে আমার উত্তর একটাই, মুজিবকে মরতে হবে। একটা মানুষের জন্য একটা দেশ কখনো আলাদা হতে পারে না। শেখ মুজিবকে হত্যার জন্য সমস্ত আয়োজন এখনই চূড়ান্ত করে ফেলা দরকার। গতকাল তার সাথে কথা বলে আমার মনে হয়েছে তাকে আমাদের হত্যা করা উচিত। তাকে মরতেই হবে। 69 রাষ্ট্র বানাবে মুজিব বিমান নয়। বাঙালিরা তার মুক্তির দাবিতে রাজপথ কাঁপিয়ে তুলেছে। 70-এর নির্বাচনে বাঙালিরা ওই মুজিবের নৌকায় ভোট দিয়েছে। 71-এর মার্চে বাঙালিরা আবার মুজিবের ডাকে অসহযোগ আন্দোলন করেছে। এখন আবার মুক্তি বাহিনী ট্রেনিং নিয়ে তারা যুদ্ধ করছে, সেটা ওই মুজিবের নামে। আমি পূর্ব পাকিস্তানে মানুষ চাইনি, ওরা মাটি চেয়েছিলাম। কিন্তু মৃত্যু বাচ্চারা, ওই মৃত্যু বাচ্চারা আমার মনে আগুন ধরিয়ে দিয়েছে। আমি চলে পড়ে বলছি ওদের চালাক ওদের আগুনে। যাও, কমান্ডো সেনা পাঠিয়ে ব্রাস ফায়ার শেষ করে দিয়েছে ওই শত্রুটাকে। ওকে মরতেই হবে। হ্যাঁ, ওই মুজিবকে মরতেই হবে।
আমি তার সঙ্গে আরেকবার কথা বলতে পারি। নতুন কোনো প্ল্যান তৈরি করে হয়তো নতুন ভাবে চেষ্টা করে কাজ হতে পারে। কোন সম্ভাবনা নেই। একমাত্র বিচারের মাধ্যমে এই বিষয়টাকে নিষ্পত্তি করা যায়। শেখ মুজিবকে ট্রায়ালের ব্যবস্থা করা হোক, তাহলে সারা বিশ্ব জানবে আমরা বিচারের মাধ্যমে তার শাস্তি দেব। থ্যাংক ইউ জেনারেল গুলহাসান। আমার মনে হচ্ছে এটাই সমাধানের সবচেয়ে নিরাপদ পথ। কর্নেল, তোমার কি মত? আমি চাই বিচারের কোনো প্রয়োজন নেই, তাকে ফাইনালি স্কোর হোক। জেনারেল রোনাল্ড খানের কি মত? যেহেতু বিচার করা আর বিচার না করার মধ্যে এমন কোনো তফাৎ নেই, দুটোই আমাদের একই ফল দেবে। তবে বিচারের মাধ্যমে শাস্তিকে আমি সমর্থন করছি। বিচারের কোনো প্রয়োজন নেই। তাকে যেভাবে যুক্তি দিয়ে কথা বলতে দেখেছি তাতে বিচারের ফল উল্টে যেতে পারে। তো সাপোর্ট ফর ফায়ারিং স্কোয়াড। মিস্টার জুলফি, বিচার না করার চেয়ে বিচার করাটা আমাদের অনেক বড় আয়ুষ হবে। তাতে আমরা কিছুটা নির্দোষ থাকতে পারবো। দ্যাটস হোয়াই আমি বলবো লেটস অ্যারেঞ্জ ফর হিজ ট্রায়াল। ওকে। The deal is the decision. আমি বিচারকের প্যানেল তৈরি করে দেব। লালপুর জেলখানার একটা সেলকে আদালত তৈরি করে এটার বিচার করা হবে। আসামিকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ করে দিতে হবে, যাতে বিচারটা আরো বিশ্বাসযোগ্য হয়। তার জন্য একজন সলিসিটর নিয়োগ করা উচিত। জুলফির মাথাটা দেখছি অনেক উর্বর হয়ে গেছে। মার্চের আলোচনা ভেস্তে যাবার সময় যদি এমনি উর্বর মস্তিষ্ক থাকতো তাহলে আমাদের অনেক সুবিধা হতো। হ্যাঁ, আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য একজন উকিল আমরা নিয়োগ করবো। তবে তাকে পশ্চিম পাকিস্তানের নাগরিক হতে হবে। আপনার মাথাটা দেখছি দেশে উর্বর হয়েছে মহামান্য প্রেসিডেন্ট। তবে মার্চের আলোচনা ব্যর্থতা তাই আপনি আমার একার উপর চাপাতে পারবেন না। আপনি শেখ মুজিব বাবার কারো স্বার্থ দেখেননি। আপনি আমাদের দুজনের ভিতরে একটা পাকা তৈরি করে আপনার ক্ষমতা পাকাভুক্ত করতে চেয়েছিলেন। Information Secretary General Rohida is speaking. Oh, yes, just hold on a second. Mr. President, journalist from Sunday Times, আপনার সাথে আমার ফোন তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যালো, কেমন আছি এই প্রশ্নটা আপাতত আমাকে করবেন না। হ্যাঁ জি বলুন, কি জানতে চান বলুন। হ্যাঁ জি, শেখ মুজিব জীবিত এবং সুস্থ আছেন। তবে আজকের পর থেকে শেখ মুজিবের জীবনে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি না। তার মানে এই নয় যে আগামীকালই তাকে গুলি করে মারবো। তার বিচার করা হবে, খুব শীঘ্রই বিচারের ব্যবস্থা করা হবে। That's all, Mr. Journalist. No more question and no more answer. Bye. Colonel, ব্যারিস্টার প্রহীকে তোমার কেমন মনে হয়? সে কি পাকিস্তানের পক্ষের লোক হবে? ব্যারিস্টার বহি লাভস পাকিস্তান লাইক এনিথিং। Okay. Let's go. আপনার হাতের খাবার দিয়ে গেলাম, সময় মতো খেয়ে নেবেন। মালিক তুমি বাঙালি কয়েদি আপনার সাথে দেখা করতে এসেছে। কথা বলুন, আমি যাই। তুমি মালিক? জি স্যার। আজ প্রায় 4.5 মাস পর আমি কোন বাংলার মানুষের সাথে বাংলায় কথা বলছি। মালিক, তুই কি অপরাধ করেছিস যে তোকে জেলে আসতে হয়েছে? অপরাধ আমি একটা করেছি স্যার, আর্মিতে চাকরি করে আর সেই সূত্রে পোস্টিং পেয়ে ঘোড়া সাব ডিভিশনের দিগন্তি ইউনিয়নের ছেলে আব্দুল মালিক এসেছে এই পশ্চিম পাকিস্তানে। স্যার, আপনার ছেলের জন্য গমের কাজগুলো দেখলাম, ওগুলো কি আপনি লাগিয়েছেন স্যার? হ্যাঁ, তুই নিশ্চয়ই দেখেছিস এই লালপুর জেলে বসে মাথার উপরে এক চিলতে আকাশ আর নিচেই ধুধু বালু ছাড়া আর কিছু দেখা যায় না। আমি সবুজ ভালোবাসি, তুই তো জানিস মালিক। সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়া ঘেরা আমার সোনার বাংলা। এই নিঃসঙ্গ কারাগারে বসেও আমি এখনো মনে মনে গাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার চির সবুজ বাংলার সেই সবুজ প্রকৃতি দেখার জন্য গমের গাছগুলো আমি নিজেই লাগিয়েছি। অবশ্য রাজা খান বেছন্ন আইনি দিলে কিছুতেই সম্ভব হতো না। স্যার, আপনি খেয়ে নিচ্ছেন? আপনার ভাতের সব পোকাগুলো আমি বেছে দিয়েছি।
এখন থেকে মাঝে মাঝে আপনি রুটিও পাবেন স্যার। জেলের মুন্সি আশরাফের কাছে শুনেছি আপনি রাতে রুটি খেতে চেয়েছেন। মুন্সি আশরাফ আরো বলেছে আপনি আপনি প্রতিদিন ওই কল করে বসে আপনার নিজের কাপড় আপনি নিজে কাচেন, আর সেই কাপড় কাচার সাবান দিয়ে আপনি গোসল করেন। স্যার, ছেলে আমি 20 টাকা অ্যালাউন্স পাই, সেই টাকা দিয়ে আমি আমি আপনার জন্য দুটো গায়ে মাখা সাবান কিনে এনেছি স্যার। ইম্পেরিয়াল লিডার, খুব সুগন্ধ। দেখ মালিক, তুই একজন সাজাপ্রাপ্ত কয়েদি। কোন সাজাপ্রাপ্ত কয়েদির কাছ থেকে কোনো কিছু নিতে আমার বিবেকে সায় দিচ্ছে। কোন বাঙালি পশ্চিম পাকিস্তানে চাকরি করতে এসে অপরাধ করে জেল খাটছে, এটা ভালো কিছু নয়। তুই ওগুলো ফিরিয়ে নিয়ে যা, আর তোর ওই পোকা বেশি দাও ভাগ আমি খাবো না, তুই চলে যা। স্যার, গেল মাসের এক সকালে ড্রিলে আমি ছিলাম একমাত্র বাঙালি। ড্রিল শেষ করে সারা শরীর আমার ঘামে ভিজে গেছে। বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ এক পাঞ্জাবি সেনা ছুটতে ছুটতে এসে আপনাকে অপত্য ভাষায় গালি দিয়ে বলেন পূর্ব পাকিস্তানের ইয়াহিয়া খান ও জাহিদুল আজমের জমি ভাঙা হচ্ছে। আপনাকে গালি দেওয়ায় মেজাজটা আমারও চলে গেল স্যার। আরো পাল্টা গালি দিতে শুরু করি। তারপর ওরা আমার বিরুদ্ধে হাবিলদার গুস্তাম খার কাছে নালিশ করলো স্যার। হাবিলদার গুস্তাম খা এসে আমার কোমরের বেল্ট খুলে দিতে বলে, আমি দেইনি স্যার। পরে সে নিচে এসে আমার কোমর থেকে বেল্ট খুলে নিয়ে যায়। আরেকটা সৈনিকের কোমর থেকে বেল্ট খুলে নেওয়া মানে সে গ্রেপ্তার। তারপর আমার বিচার, তারপর আমি এখানে স্যার, আমি আসছি স্যার। বড্ড ক্ষুধা পেয়েছে। এ মানে তোর এই পোকা বেশি দাও ভাতগুলো তুই আমাকে দে, এইগুলো আমি খাবো। মানে তোর এই সাবান দুটো তুই আমাকে দিয়ে যা। আমি রোজ তোর দোয়ায় সাবান দিয়ে গোসল করবো আর ভাববো মধুমতি অথবা পদ্মা নদীতে আমি গোসল করছি। আপনার চোখে জল। ওরে পাগল, তোরা আমায় কি ভাবি? আমিও তো তোদের মতো রক্ত মাংসের মানুষ। জেলখানায় আমাকে দুটো সাবান দিতে এসে যদি তোর চোখ জলে ভরে যায়, তাহলে আমার চোখ কি করে শুকনো থাকে বল? তোরাই আমার শক্তি, তোরাই আমার লড়াই করার ক্ষমতা। আপনাকে যে আমরা কত ভালোবাসি স্যার। আপনাকে ভালোবেসে এই অন্তরের কোন কুটুরিতে আমি চাই করে দিয়েছি, সে আপনি কল্পনাও করতে পারবেন না স্যার। আপনি যদি আমাকে বলেন যা মানে তুই ওই বড়া নদীতে ঝাঁপ দে, আমি যে ঝাঁপ দেবো। আপনার জন্য আমি মরতে পারি স্যার, আমি মরতে পারি। ওরে মালিক, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। ছেলের মুন্সি আশরাফের কাছে আমি যখন শুনেছি আপনি এই জেলেই আছেন, তখন তখন আমি মনে মনে ভেবেছি একবার যদি আমি আপনার দেখা পাই, তাহলে সারা জীবন আমার কোন স্বাদ পূরণের দরকার হবে না স্যার। স্যার, ওই সামান্য দুটো কেনার সময় আমি আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি স্যার। আপনি আপনি বাঙালির চোখের মনি, আপনি সবার আপনজন। আপনাকে ওই সাবান দুটো দিতে পেরে আমার জীবনের সব স্বাদ আজ পূর্ণ হয়ে গেছে। আমার জীবনের সব স্বাদ পূর্ণ।
আপনার সাথে আজ একজন বড় ধরনের মানুষ দেখা করতে এসেছে। আপনি কথা বলুন, আমি যাই। আমি ব্যারিস্টার ব্রহি, আসামি পক্ষের উকিল। আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারলাম না মিস্টার ব্রোহি। আপনি বোধহয় ভুল ছেলে এসে পড়েছেন। আমি শেখ মুজিব, আমি একজন বাঙালি। আমার আরো পরিচয় আছে, সেটা আপনার না জানলেও চলবে। আমাকে এখানে বিনা বিচারে আটক করে রাখা রাইট। হয়েছে। আর সে কারণে কাল থেকে আপনার বিচার শুরু হবে। আমার বিচার? কে করবে বিচার? পাকিস্তানের সামরিক সরকার? ইয়েস মিস্টার মুজিব, পাকিস্তানের প্রথম নির্বাচিত গণতান্ত্রিক দলের বিরোধী দলের সদস্য, যিনি কেন্দ্রীয় সরকার গঠনের অধিকার রাখেন, বিচারে তা প্রমাণ করতে পারলে আপনি হবেন পাকিস্তানের ভবিষ্যৎ রাষ্ট্রপতি। আপনাকে নিরপরাধ প্রমাণ করবার জন্য আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমি আপনার হয়ে লড়বো। আমি লন্ডন থেকে বার অ্যাট ল করে এসেছি, সো বুঝতেই পারছেন আইন পেশায় আমি কতটা অভিজ্ঞ। জি না, আমি কিছুই বুঝতে পারছি না। একজন নিয়োগপ্রাপ্ত আইনজ্ঞ হিসাবে আপনি কি করে আমার পক্ষে লড়াই করবেন ব্যারিস্টার সাহেব, যখন আপনার নিয়োগকর্তা স্বয়ং পাকিস্তানের সামরিক সরকার? না, মানে হ্যাঁ, আপনার পক্ষে আইনি লড়াই করবার জন্যই পাকিস্তান সরকার আমাকে নিয়োগ দিয়েছে। বাহ, চমৎকার! আমার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করার জন্য পাকিস্তান সরকার আপনাকে নিয়োগ দিয়েছে। তো আমার বিরুদ্ধে অভিযোগগুলো কি জানতে পারি? রাষ্ট্রদ্রোহিতা। আপনি পাকিস্তানের সশস্ত্র ফৌজের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন, স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আপনার ডাকে বাঙালিরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ধ্বংস করেছে। আইন অমান্য করে তারা অসহযোগ আন্দোলনের নামে পাকিস্তানের পতাকায় আগুন দিচ্ছে। মুজিবনগরে একটা সমান্তরাল সরকার গঠন করেছেন। আর রাষ্ট্রপতি আপনি। আপনার এরকম 12টি অভিযোগে আপনি অভিযুক্ত, যার 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার একটি প্রমাণিত হলে আপনাকে ফাঁসি দিতে হবে। আপনি এইখানে একটা সাক্ষ্য, এখানে জাস্ট লেখা আছে আপনি আমাকে আপনার উকিল হিসেবে গ্রহণ করেছেন। এর জন্য আপনার কোনো খরচা নেই, ফিস দেবে সরকার। আমার বিরুদ্ধে 12টা অভিযোগ গঠন করে তা মিথ্যা প্রমাণ করার জন্য সদাশয় সরকার বাহাদুর আপনাকে নিয়োগ করেছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া সাহেবের এত দয়া তিনি কোন গিলাসে ঢেলে পান করেন সেটা আমি জানি মিস্টার ব্রোহি। এবার বলুন, কবে থেকে সেই বিচার কার্য শুরু হবে? আগামীকাল। সেই বিচারে হাজিরা দিতে আমাকে কোথায় যেতে হবে? না, আপনাকে কোথাও যেতে হবে না। আপনার যাতে তাকলিফ না হয় তার জন্য লালপুর জেলের একটা সেলকে বিশেষ আদালত হিসেবে গ্রহণ করা হয়েছে। কাল সকাল থেকে শুরু হবে আপনার বিচারের কার্যক্রম। প্রধান বিচারক থাকবেন একজন ব্রিগেডিয়ার, আর বিচারক হিসেবে থাকবেন একজন কর্নেল, একজন উইং কমান্ডার, একজন নেভাল কমোডর এবং একজন সেশন জাজ। তাহলে এটাকে বিচার বলছেন কেন মিস্টার ব্রোহি? এটা তো কোর্ট মার্শাল। ডোন্ট ওয়ারি মিস্টার মুজিব, এসব বিষয়ে পরিষ্কার ধারণা পেতে আমি একটা পিটিশন, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি এইখানে একটা স্বাক্ষর করে দিন। আমি আপনাদের কোনো কাগজে সই করব না, কারণ আমি আপনাদের বিশ্বাস করি না। স্যার, আপনি বোধহয় ভয় পাচ্ছেন মিস্টার মুজিব। আপনার সামনে এখন নিশ্চিত মৃত্যু। আপনি এখানে একটা সই করলে আমি হয়তো আপনাকে বাঁচানোর শেষ চেষ্টা করতে পারতাম। মিস্টার ব্রোহি, একটা কথা পরিষ্কার জেনে নিন, শেখ মুজিব মৃত্যুর জন্য কোনোদিন ভয় করে না। আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান। মুসলমান একবার মরে, বারবার মরে না। আপনি তাহলে আমাকে আপনার উকিল হিসেবে গ্রহণ করছেন না? প্রশ্নই ওঠে না। আমি আমার মুক্তি কিংবা জীবনের জন্য পাকিস্তানের সামরিক সরকারের কাছ থেকে কোনো অনুগ্রহ চাই না। গুড নাইট মিস্টার ব্রোহি, আপনি এবার আসতে পারেন। আশ্চর্য মানুষ আপনি মিস্টার মুজিব। আপনার সম্পর্কে যা যা শুনেছি তার সবই দেখছি সত্য, কিন্তু যেহেতু আমি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তাই বিচার চলাকালীন সময়ে আমাকে উপস্থিত থাকতেই হবে। A world-class leader has fallen in the trap of world-class notorious military regime.
খেলাটা কেমন জমে সেটাই এখন দেখা যাবে। আর সেদিকে আমার কানের ভিতরে সুরসুরি লাগছে। অত হরিতা না করে কি শুনেছেন পরিষ্কার করে বলে ফেলুন, দেখা যাক কথাটা আমাদের কানেও সুরসুরি দেয় কিনা। শুনতে পেলাম কিচিঞ্জার নাকি পাকিস্তানে এসেছিলেন। কিসিঞ্জার, আরে হেনরি কিসিঞ্জার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আপনি তার কথা বলছেন তো? নইলে আর কার কথা বলবো বলো? অমন অদ্ভুত জিনিস এ পৃথিবীতে আর কটা আছে। যাই হোক, শুনতে পেলাম কিচিঞ্জার দিল্লি থেকে রাওয়ালপিন্ডিতে এসে অশোকের ভান করে গোপনে চীনে গিয়েছিলেন কমরেড মাওসেতুংয়ের সাথে সাক্ষাৎ করতে। আর তার সেই সাক্ষাতের শেষ হয়ে ইয়াহিয়া খান সাহেব এই বিচারের মঞ্চ সাজিয়েছেন। এটা শুনতে পাওয়া কি হলো? এটা তো বার্ষিক খবর। দুনিয়ার তাবৎ পত্রিকায় এই খবরটি ছাপা হয়েছে। আমার মনে হচ্ছে আপনি খবরের ভেতরে খবর নিয়ে কথা বলছেন। লেবার কমোডর হিসেবে মনে হয় নদীর জলে ভাসতে ভাসতে এই কথাটা আপনার কানে ঢুকেছে। আমিও এরকমটাই ভাবছিলাম। কমরেড মাওসেতুংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য কিসিঞ্জার অশোকের ভান করেছিলেন। তিনি ওই হাসপাতালে নয়, গিয়েছিলেন পিকনিকে। আর ওই পিকনিকের পরামর্শেই আজকের এই বিচার আয়োজন। আমরা প্রাসঙ্গিক আলোচনা না করে আসল বিচারের প্রসঙ্গে কথা বলি। বিচারের প্রসঙ্গে কথা হচ্ছে বলে আমার মনে হয় প্রেসিডেন্ট ইয়াহিয়া কি কারণে বিচারের আয়োজন করলেন লেবার কমোডরের আলাপ থেকে সেটা পরিষ্কার করতে পারলাম। আর বিচারে মুশকিল হয়ে পড়ে। আপনাকে যা বলেছিলাম তা বুঝতে পেরেছেন নিশ্চয়। যাই হোক, উনি আপনাকে তার পক্ষের আইনজীবী হিসেবে মেনে নিয়েছেন তাহলে? না, উনি বুঝতে পেরেছেন এটা একটা প্রহসনের বিচার, তাই তিনি ওকালতনামায় স্বাক্ষর করেননি। তার সাথে কথা বলতে গিয়ে আমার বারবার ভুল হয়ে যাচ্ছিল যে লন্ডন থেকে বারবার ল করে এসেছে কে, উনি না আমি। উনি আমাকে রীতিমতো খোল খাইয়ে ছেড়েছেন। অর্থাৎ তিনি ওকালতনামায় সই করেন। বললাম তো, উনি ওকালতনামায় স্বাক্ষর না করে আমাকে রীতিমতো খোল খাইয়ে ছেড়েছেন। আমার ধারণা উনি আপনাদেরও খোল খাওয়াবেন। তবে কোন ধরনের খোল আপনারা খেতে চান সেটা আপনারাই ঠিক করে নিন। আমার মনে হয় পিন্ডির যে ঢাকার খোল বেশ সুস্বাদু। কারণ ঢাকায় এখনো খাঁটি দুধ পাওয়া যায়। আপনি দেখছি মামলা লড়ার আগেই মামলায় হেরে বসে আছে। চলুন বিচারের কার্যক্রম শুরু করা যাক। আসামিকে হাজির করা হোক। গুড মর্নিং মিস্টার মুজিব। মর্নিং। আপনাদের ধন্যবাদ জানাতে হচ্ছে ব্রিগেডিয়ার খান, এতদিন পর আমাকে একটুখানি বাইরের মুখটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা আর কিছু না পারলেও একজন মানুষের নার্ভকে কিভাবে দিনের পর দিন মানসিক পীড়নে অচল করে দিতে হয় সেটা খুব ভালো করেই জানেন। আমরা বিচারের কাজ শুরু করব মিস্টার মুজিব। বিচার? কে কার বিচার করে? আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর সহ আমার দেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তাদের অপরাধ, তারা সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয় করেছে। ৬ দফা আন্দোলনে 1966 সালের ৭ জুন আমার ছেলেদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনারা তাদের বিচার করতে পারছেন ব্রিগেডিয়ার? আমরা আপনার বিচার করতে বসেছি মিস্টার মুজিব, আর আপনি আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো শুনেছেন। অবশ্য আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে, আপনি চাইলেই সে সুযোগটা গ্রহণ করতে পারেন। এই প্রশ্নের বিচার করে কি লাভ অফিসার? ইয়াহিয়া যে আমাকে মেরে ফেলতে চান তা আপনাদের অভিযোগ গঠনের মাত্রা থেকে বোঝা যায়। একটা নয়, দুটো নয়, 12-12টা অভিযোগ, তার ভিতরে 6টা সাজা মৃত্যুদণ্ড। আমাকে ফাঁসির তড়িতে ঝোলাবার সব আয়োজন তো আপনারা আগে থেকে তৈরি করে রেখেছেন। আপনি যে অপরাধ করেছেন তাতে ফাঁসিতে ঝোলার বিকল্প কি আছে বলেন মিস্টার মুজিব? তবে আত্মপক্ষ সমর্থন করলে সাজার মাত্রাটা কিছুটা কমবে, মৃত্যুর হাত থেকে আপনি বেঁচেও যেতে পারেন। মৃত্যুর ভয় কার আছে মিস্টার মুজিব? আমার নাই, আমার মৃত্যুর ভয় নাই। 1966 সালে রাষ্ট্র বনাম শেখ মুজিব মামলা থেকে আমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। একজন মানুষ যখন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তখন কেউ তাকে মারতে পারে না। তবে আফসোস এই যে মৃত্যুটা আমার স্বাভাবিক হবে না। বিচার প্রক্রিয়া অত্যন্ত সংক্ষিপ্ত হবে, কারণ আপনার বিচারের পর আমাদের আরো একটি বিচার করতে হবে। মিস্টার কামাল হোসেন জেলে বন্দী আছে। আপনারা আরো কতজনকে ধরে এনে এই পাকিস্তানের কারাগারে বন্দী করে রেখেছেন? এসব প্রশ্ন করবেন না মিস্টার
আমরা সেটা দিয়েই আজকের এই বিচার কাজ শুরু করতে পারি স্যার। আগরতলা ষড়যন্ত্রের মামলা যা এক পাকিস্তান থেকে আর এক পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের সামিল Yes, present Mr. Brahim, আপনি আসামি পক্ষের উকিল হিসাবে আপনার যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন। সরি ব্রিগেডিয়ার, মিস্টার প্রহি আমার উকিল নন। আমি ওকালতনামায় স্বাক্ষর করি না। আপনার স্বাক্ষর করা না করায় কিছু এসে যাবে না মিস্টার মুজিব, কারণ রাষ্ট্র তাকে নিয়োগ দিয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। বাই ডিফল্ট তিনি আপনার উকিল। শুনানি শুরু করতে পারেন। আপনি শুরু করুন। রাষ্ট্র বনাম শেখ মুজিব অন্যান্য মামলা যা পত্র পত্রিকায় আগরতলা ষড়যন্ত্র মামলা নামে অভিহিত। মামলায় মিস্টার মুজিব ও তার 34 সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ভারতীয় অস্ত্র ও অর্থ সহায়তায় পাকিস্তানের পূর্বভাগ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পৃথক করার পরিকল্পনা করেছিলেন। এই ষড়যন্ত্রে মিস্টার মুজিব কতিপয় সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যকে প্ররোচিত করে একটি বিপ্লবী সামরিক প্রাণকরণ করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের পূর্বাংশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিচ্ছিন্ন করে আলাদা একটা রাষ্ট্র গঠন করা। Objection sustained. যে মামলাটি 1969 সালের ফেব্রুয়ারিতে নিষ্পত্তি হয়ে গেছে, সেই মামলাটি নতুন করে উত্থাপনে আইনগত ভিত্তি নেই। আপনাদের কাছে নিশ্চয়ই এই দলিল আছে যে আমার মক্কেলকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে 1969-এর 22 ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়। মিস্টার রহিম, আপনার ভুলে গেলে চলবে না যে সেদিন প্রচন্ড জনরোষ সামাল দিতে পাকিস্তান সরকারকে এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে। আইনের ভাষায় প্রত্যাহার এবং নিষ্পত্তিকে একই নীতিতে মানতে হবে ইওর অনার, কারণ মামলাটি আর চলবে না বলে বলা হয়েছিল। কেন মামলাটি আর চলবে না সেই প্রেক্ষাপট বিবেচনা করে আমার মত হচ্ছে আজকের এই প্যানেল নতুন করে মামলার কাজ শুরু করতে পারে, কারণ গণ অভ্যুত্থানের ভয়ে যে মামলাটাকে বন্ধ করতে হয়েছিল তা পুনরুত্থাপনে আর কারো কোনো অভিযোগ থাকার কথা নয়। তাহলে আমার আর কিছু বলার নেই ইওর অনার। মিস্টার মুজিব, আপনি সে মামলার প্রধান আসামি ছিলেন, আর মামলাটির নামই ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। আপনি ছদ্মনামে সেই বিচ্ছিন্নতাবাদী বিপ্লবী সামরিক গ্রুপটাকে নেতৃত্ব দিতে আপনার ছদ্মনাম ছিল পরশ। সরকার পক্ষের 267 জন সাক্ষী ওই মামলায় সাক্ষ্য দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছিল যে আপনি পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য ভারতীয় সহযোগিতায় ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না মিস্টার মুজিব? এই মামলা নিয়ে আমি কিছু বলবো না। একটা পূর্ব মীমাংসিত মামলা পুনরায় বিচারের আওতায় আনার অর্থ আমার জানা। একটা জাতি যদি মনে করে যে তারা অন্য কারো দ্বারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাহলে তারা মুক্তির সংগ্রাম করতেই পারে। পৃথিবীতে এরকম সংগ্রামের উদাহরণ নতুন নয়। আগরতলা ষড়যন্ত্র মামলার সব নথি আপনাদের কাছে আছে। মামলার সম্পর্কে পত্র পত্রিকায় যা এসেছিল তার ক্লিপিং আপনাদের ফাইলে আছে। এই মামলার আসল বিষয় জানার জন্য আইয়ুব খানের নির্দেশে তৎকালীন তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন যাবতীয় তথ্য সংগ্রহ করেন এবং সেই প্রেক্ষিতে তিনি কিছু সুপারিশ করেন। আজ যা প্রথমেই তিনি লিখেছিলেন, এখন পর্যন্ত যেটুকু জানা গেছে তাতে মনে হয় কোন রাজনৈতিক দল এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত নয়। সুতরাং সরকার দলীয় কতিপয় নেতার কথা শুনে ওই সরকার বিরোধী দলগুলোকে অভিযোগ করলে হয়তো জনগণ এটার ভুল ব্যাখ্যা করতে পারে। আর 2 নম্বর সুপারিশে তিনি লিখেছিলেন, জনগণ এমন মনে করতে পারে যে বিরোধী দলগুলোকে দমন করার জন্য সরকার ইচ্ছাকৃতভাবে এই নাটক সাজিয়েছে। ব্রিগেডিয়ার খান খাজা শাহাবুদ্দিন আমার কোনো আত্মীয় ছিলেন না। আমি তখন অন্য একটা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলাম। খাজা শাহাবুদ্দিন কেন এমন সুপারিশ করেছিলেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু একজন প্রত্যক্ষদর্শীর চেয়ে তিনি নিশ্চয়ই ভালো জানেন না। এই মামলার 1 নম্বর সাক্ষী লেফটেন্যান্ট মোজাম্মেল হোসেনকে হাজির করা হোক। লেফটেন্যান্ট মোজাম্মেল, আসামির কাঠগড়ায় দাঁড়ানো লোকটিকে আপনি চেনেন? নিশ্চয়ই চিনে, তবে তার আগে একটা সংশোধনের প্রয়োজন আছে। আমি প্রমোশন পেয়ে বর্তমান লেফটেন্যান্ট কমান্ডার হিসাবে কর্মরত আছি। উনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। 19
1964 সালে 15 থেকে 21 সেপ্টেম্বর উনি করাচি সফর করেছিলেন। এই সফরকালে এই মামলার দ্বিতীয় আসামি পাকিস্তান নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার মুয়াজ্জেম হোসেনের করাচির বাসভবনে একটি সভায় আমি সব অভিযোগ নামার 3 নম্বর আসামি এসড মুজিবুর রহমান, 4 নম্বর আসামি লেফটেন্যান্ট নাবিক সুলতান উদ্দিন আহমেদ, 5 নম্বর আসামি নাবিক নূর মোহাম্মদ উপস্থিত থেকে আমরা একমত সিদ্ধান্ত গ্রহণ করি যে পূর্ব পাকিস্তানের দায়িত্বভার গ্রহণের জন্য একটি বিপ্লবী সংগঠন সংগঠিত করা হবে। এ বিষয়ে আমরা শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করি এবং আপনাদের এই সেফমে আপনি কখন গেছেন তা বুঝাবেন? কি হলো, চুপ করে আছেন কেন? গেছেন মকবরের সেফমে? ইয়েস অর নো? Yes! সেখানে আপনাদের কেন নেওয়া হয়েছিল? এই মামলার সাথে জড়িত সাক্ষীদের সাক্ষ্য পূর্বে রেকর্ড করার জন্য, সাক্ষ্য রেকর্ড করার জন্য, নাকি জোর করে মিথ্যে সাক্ষ্য নেওয়ার জন্য? আপনি শুরুতে এই মামলার আসামি ছিলেন, সেখান থেকে মামলার সাক্ষী হলেন কিভাবে? ওই সেফমে টর্চার করে, ভয় ভীতি দেখিয়ে, অর্থের ও প্রমোশনের লোভ দেখিয়ে আপনাদেরকে আসামি থেকে সাক্ষী বানানো হয়েছিল। মানে আচ্ছা, আপনার কি মনে আছে ওই মামলার দ্বিতীয় সাক্ষী কামাল উদ্দিন জানের ভয় না করে আদালতে সব বলে দিয়েছিল? তার অত্যাচারের বর্ণনা শুনে সেদিন বিচারক শেখ আব্দুর রহমানের চোখ দুটো জলে ভরে গিয়েছিল। ব্রিগেডিয়ার খান, দয়া করে মুজাম্মেলের শার্ট খুলে ওর পিঠটা দেখুন, অত্যাচারের চিহ্ন হয়তো এখনো ওর পিঠে আছে। মুজাম্মেল, কেন সাহস করে বলছো না? তুমি, মুয়াজ্জেম, আমির, সুলতান, তোমরা অনেকে মিলে দেশের স্বাধীনতার জন্য কাজ করেছো। দেশের স্বাধীনতা অর্জনের চেষ্টাকে বিচ্ছিন্নতাবাদ বলা যায় না। জীবনে একটা প্রমোশন কি জীবনে এতই মূল্যবান? মামলার সাক্ষীকে উনি এইভাবে প্রভাবিত করতে পারেন না। Objection sustained. The court is adjourned today. আগামীকাল সকাল 9টায় বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হবে। মুজিবের বিরুদ্ধে আজকের অভিযোগ অত্যন্ত গর্হিত। তিনি প্রকাশ্যে বিভিন্ন জনসভায় বলেছেন পাকিস্তানি সংহতি নষ্ট করবার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন। এই অভিযোগে সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত আছেন একজন সংবাদকর্মী। চলুন আমরা তার মুখ থেকে শুনি। মিস্টার জার্নালিস্ট, বলুন আপনি কি বলতে এসেছেন? আমি নতুন করে কিছুই বলবো না ইগনোরার। আপনি যা বললেন কেবল তাই বলবো। সাংবাদিকতা করার সূত্রে আমি মানে পলিটিক্যাল বিরোধী কাজ করার সূত্রে শেখ সাহেবের সাথে তার বিভিন্ন জনসভা কভার করতে গেছি এবং প্রায় প্রত্যেকটা জনসভায় তিনি এই কথা বলেছেন যে পাকিস্তান তিনি ধ্বংস করে দেবেন। মিস্টার জার্নালিস্ট, পাকিস্তানকে উনি ধ্বংস করে দেবেন মানে? আমার মক্কেল এই কথা বলেছে? জি, উনি এই কথা বলেছেন। ওয়েল, আপনি তো পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান থেকে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে এসেছেন, রাইট? জি। আপনি তো কবে এসেছেন? এসেছি অনেকদিন আগে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে ফিরে যেতে পারছি না। স্যার, ভেরি স্যার, আপনি সর্বশেষ কবে আমার মক্কেলে কোন জনসভায় আপনি শুনেছেন যে উনি পাকিস্তানকে ধ্বংস করে দিতে চান? 3টে জনসভার স্থানের নাম বলুন। ও সরি সরি, আপনি যেন কোন পত্রিকার হয়ে সাংবাদিকতা করেন? 3টি পত্রিকার নাম বলুন।
পত্রিকার নাম ইত্তেফাক, ঢাকার রামকৃষ্ণ মিশন রোডের পত্রিকার অফিস। আর পত্রিকার এডিটর হচ্ছেন তোফাজ্জল হোসেন মানিক। দাঁড়ান 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 দাঁড়ান। আপনি এমন হড়বড় হড়বড় করে বলে যাচ্ছেন যে সবাই মনে করবে যে আপনি সেখানে গুলি আওড়াচ্ছেন। মিস্টার মুজিব, পত্রিকার নাম ধাম ঠিকানা সব ঠিক আছে তো? জি হ্যাঁ, সব ঠিক আছে। সাংবাদিকদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। Well, এবার আপনি তিনটি জনসভার স্থানের নাম দেন। আসলে স্থানের নাম ওভাবে বলা সম্ভব না। 70-এর ডিসেম্বরে নির্বাচন প্রচারণা করার সময় উনি দিনে 3-4টে পদসভা করেছেন। আর প্রত্যেকটা পদসভাতে উনি পাকিস্তান ধ্বংসের কথা বলেছেন। মিস্টার পুরোহিত, আমি যদি লন্ডন বার অ্যাডলার কর্ণধার হতাম তাহলে আপনাকে কখনোই আমি ব্যারিস্টারি সার্টিফিকেট দিতাম না। আপনি কি চমৎকার ভাবে প্রশ্ন করে প্রমাণ করে দিলেন যে ওই সাংবাদিক ভদ্রলোক জেনুইনলি ইত্তেফাকে কর্মরত আছে, কিন্তু সামান্য প্রশ্নটা তাকে একবার করলেন না যে ঢাকায় উনি কোথায় থাকে। ও সরি 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 সরি, এই প্রশ্নটা আমার আগেই করা উচিত ছিল। মিস্টার জার্নালিস্ট, আপনার নাম এবং ঢাকায় আপনার রেসিডেন্সের ঠিকানাটা বলুন। আমি খালেদ, রামকৃষ্ণ মিশন রোডের পাশে আমি থাকি। আপনার ঠিকানাটা বলুন, রেসিডেন্সে বলুন। বলুন মিস্টার জার্নালিস্ট, ডোন্ট ট্রাই টু হাইড ফ্রম আওয়ার অনারেবল কোর্ট এন্ড জাস্টিস। বলুন আপনার হাউস, আপনার রোড, আপনার লেন, এভরিথিং। কাম অন। না না মানে ইওর অনার, না না মানে দ্যাটস অল ইওর অনার। আমার জনসভা কভার করতে কোন পত্রিকা থেকে কে কে আসে, তাদের নাম, বয়স, চেহারা, এমনকি তাদের বাড়ির ঠিকানা পর্যন্ত আমার মুখস্থ থাকে। এই সাংবাদিক এমন একটা পত্রিকার নাম বললে যে পত্রিকাটা আমার পরিবারের সদস্যের মতো। আমি আপনাদের এই কথিত সাংবাদিকের নাম শুনে দূরের কথা, তাকে কোনোদিন দেখেও নি। সাক্ষীকে আমি এই মুহূর্তে আদালত ত্যাগ করতে নির্দেশ দিচ্ছি। রেকর্ড অন করুন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। মিস্টার মুজিব, এটা তো আপনারই কণ্ঠ। ওটা কণ্ঠ নয়, অ্যাটম বোমা। তোমাদের প্রভু মার্কিনীরা জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলেছিল ওটা তার চেয়েও শক্তিশালী বোমা। মিস্টার মুজিব, দিস ইজ কোর্ট, রসিকতার জায়গা নয়। পৃথিবীর সবচেয়ে বড় রসিকতার নাটক যেখানে মঞ্চস্থ হচ্ছে সেটাকে রসিকতার জায়গা না বলে কি ধর্মীয় পুণ্যস্থান বলবো? ব্রিগেডিয়ার, যে অ্যাটম বোমার কথা বললাম ওটা কোনো ল্যাবরেটরিতে কোনো ফর্মুলা দিয়ে তৈরি নয়, ওটা বাংলার মানুষের রক্ত মাংস নিংড়ে নেওয়া শব্দ দিয়ে তৈরি। মিস্টার মুজিব, আপনি রাষ্ট্রদ্রোহ করেছেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে, আপনি জানেন? হ্যাঁ শুনেছি, মিস্টার দোষী আমায় বলেছে। আপনারা আমার ভাষণের এই অংশে যদি রাষ্ট্রদ্রোহ খুঁজে পান তাহলে ভোট্ট করে খানুন, তার বিচার করুন। এটাই আমার সমস্যা, ঘুরলে মিস্টার ভালো মুজিব। লাগবে না। একটা বিষয়কে টেনে আরেকটা বিষয়ের দিকে আপনি নিয়ে যান। এখানে ভুট্টোর প্রসঙ্গ বন্ধ, উনি কেন এখানে আসবেন? আমি ইয়ার খানকে 1971-এর 15 ফেব্রুয়ারি অ্যাসেম্বলি কল করতে বলেছিলাম। উনি আমার কথা না শুনে ভুট্টো সাহেবের কথা শুনলেন। তাকে সমর্থন করে ইয়াহিয়া খান পয়লা মার্চে অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন। আমাদের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদের বাঙালি ভাইয়ের বুকের মধ্যে এর যে বড় রাষ্ট্রদ্রোহ। এই বক্তব্যে যদি রাষ্ট্রদ্রোহী
অধিকার পাকিস্তানের শাসন না পাওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করেছে। আমার মক্কেলকে তার শাসন ভার হস্তান্তরে বাধার সৃষ্টি করে নির্বিকারণী ভুট্টো সমান গর্হিত কাজ করেছে। কিন্তু ভুট্টো নিশ্চয় পশ্চিমাংশের স্বাধীনতা ঘোষণা করেননি, যেমনটা আপনার পক্ষে শেখ মুজিবুর রহমান করেছিলেন। বাংলাদেশ সেশনজাজ, আপনি তার প্রেরিত স্বাধীনতার বার্তা ঘোষণা করে এই আদালতকে অবহিত করুন প্লিজ। 25 মার্চ রাতে তিনি যে ঘোষণা চিটাগাং পিয়ারের কাছে পাঠিয়েছিলেন, এটা তার কপি। তিনি লিখেছেন, This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be, and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier Pakistan occupation army expelled from the soil of independent Bangladesh. Final victory is ours. 26 মার্চের প্রথম প্রহরে জেনারেল টিক্কা খান এই ঘোষণা রেডিওতে নিজের কানে শুনেছেন, তাই তিনি মিস্টার মুজিবকে গ্রেফতার করতে বাধ্য হন। স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা বলা যাবে না মিস্টার মুজিব। নিশ্চয়ই বলা যাবে। আপনি যখন দেখবেন আপনার ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, শহরের রাস্তায় রাস্তায় ট্যাঙ্কের বহর চষে বেড়াচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে শত শত বাড়িতে, আর যদি সেই অপারেশনের নাম হয় অপারেশন সার্চলাইট, তখন আপনি কি করবেন ব্রিগেডিয়ার খান? আমি 7.5 কোটি বাঙালির নেতা, তারা তাদের জীবন ও জানমালের নিরাপত্তার দায়িত্ব যাকে দিয়েছে, সে তো এই ঘোষণাই দেবে। আদালত, আমি আমার মক্কেলকে সমর্থন করে আরো কিছু বলতে চাই। আমার সমর্থন আপনাকে কিছু বলতে হবে না, আপনি দয়া করে বসুন। আপনি যতই কথার মার প্যাঁচি দিয়ে ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করতে চান না কেন মিস্টার মুজিব, এটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা, আর এর শাস্তি কি সেটা আপনি ভালোই জানেন। আর জানি জানি তোমরা এই বিচারে পুনরায় মজে আছেন মিস্টার মুজিব। পাকিস্তানের কোথাও কোনো যুদ্ধ চলছে না। এভরিথিং ইজ আওয়ার আন্ডার কন্ট্রোল। যারা বিশৃঙ্খলা করার চিন্তা করেছিল, আমরা তাদের মনোবল ভেঙে দিয়েছি। যদি মনোবলই ভেঙে দিয়ে থাকো, যদি সবকিছু তোমাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমার বিরুদ্ধে কেন? হাত রাখতে বলছি, একটা কুপি করে মেরে ফেলবো। আপনি আইডিয়াল প্রসিডিংটা লিখতে শিখেছেন, কিন্তু আইডিয়া থেকে প্রসিডিং কিভাবে লিখতে হয় সেটা শেখেননি। আপনাকে এই প্যানেলে কেন রাখা হয়েছে আপনি বুঝতে পারেননি। জি স্যার, বুঝেছি। বুঝেছেন সেটা প্রডিউস করছেন কেন? তৈরি করেছে। এর রায় ঘোষণার পূর্বে আদালতের প্রধান হিসেবে আমি বলবো, কোন আদালত হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, এমনকি দয়া পরবশ হয়ে কোনো রায় দেয় না। প্রত্যেক বিচারকগণ তাদের সুচিন্তিত অভিমতের ভিত্তিতে তাদের রায় জানিয়ে দেন। শেখ মুজিবের বিরুদ্ধে আনীত 12টি মামলার সবকটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই আদালত শেখ মুজিবুর রহমানকে ফাঁসির আদেশ দিচ্ছে। এ মামলায় আপিলের কোনো সুযোগ না থাকায় এ রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে। আনার খান স্যার, জেল কর্তৃপক্ষকে বলো আসামিকে যেন আজই মিয়ালি জেলে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে তার ফাঁসি কার্যকর করা হবে। ইয়েস স্যার। সরি ব্রিগেডিয়ার, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির হাতে হাত মেলাবার মতো মূল্যবান হাত তোমার নয়, আমাকে ক্ষমা করো। গুড বাই মিস্টার মুজিব, গুড বাই ফর এভার। রাজা খান, ব্রিগেডিয়ার তোমাকে যে নির্দেশ করে গেলেন তা পালন করছো না কেন? আপনি এখানেই থাকুন, আমি আপনাকে মিয়ালিতে নেওয়ার ব্যবস্থা করে
দিতে এসেছি। কিন্তু ওনাকে তো অন্য ব্যবস্থাপনা নিয়ে যাবে তার স্যার। অন্য ব্যবস্থাপনা নেওয়ার পূর্বেই আমরা ওনাকে মিয়ালিতে নিতে চাই। চলুন মিস্টার মুজিব। কিন্তু পেছন থেকে হঠাৎ কলকাঠিটা নাড়লো কে? তারাই কেবল নিজেকে প্রেসিডেন্ট হবে। আরে তুমি কি করে পাকিস্তানের প্রেসিডেন্ট হবে? তোমার চেয়ে আমি দ্বিগুণ সিট পেয়েছি। হয়েছে, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। Yes, Mr. President. আমাদের যুদ্ধ করে আপনার দেশকে স্বাধীন করেছে আর আমাদের মেয়াদি একটা গভর্নমেন্ট, একটা ওয়ার্ডলেস মানুষ আমাদের মধ্যে সবচেয়ে বড় ধরনের আলবাটা বাগিয়ে দিয়েছে। সে যে ওনার কাছে আত্মসমর্পণ করেছে। তার মানে আরে পাকিস্তানি বাহিনী, মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে তার আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কি আনন্দের সংবাদ তুমি আমাকে শোনালে ঘটতো। আমার দেশ আজ স্বাধীন হয়েছে, আমার মানুষেরা আমার দেশকে মুক্ত করেছে। সে জাতি লড়াই করে তার নিজের দেশকে স্বাধীন করতে পারে, তার যে বিপুল সম্মানের আর কিছুই হতে পারে না। কবে কবে স্বাধীন হয়েছে আমার দেশ? 16 ডিসেম্বর বৃহস্পতিবার 1981। আর আজ 5 ডিসেম্বর আমি আমার দেশের স্বাধীনতার খবর পেলাম 10 দিন পর। তোমরা আমাকে যথাসময় খবরটা না দিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছ। 17 ডিসেম্বর আমাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। 21 তারিখে আমাকে হত্যার চেষ্টা করেছিল কয়েকজন কমান্ডো সেনা। শেখ আব্দুর রহমান আমাকে বাঁচিয়েছে। এদিকে মিয়াওয়ালি থেকে গোপনে আমাকে নেওয়া হলো চশমা ব্যারেজে। এই কিছুতে আপনাকে বাঁচিয়ে রাখতে চাননি। 20 ডিসেম্বর যখন থেকে ক্ষমতা থেকে অপসারণ করা হলো, তখন তার চিন্তা ছিল আপনার ফাঁসিটা যেন কার্যকর করা হয়। কিন্তু আমি বলেছি শেখ মুজিবের ফাঁসি দেওয়ার যোগ্যতা আপনি নন, আর সেই যোগ্য আপনার নেই। তাকে ফাঁসি দিতে হবে। আমি দেব। বললাম, কিন্তু আমাকে এখন জানতে হবে বলে তোমাদের কোনো কিছুতেই সই করতে পারো না। It's okay. এখানে না চাইলে যে কোনো একটা নিরপেক্ষ দেশে বসে আমরা আলোচনা করতে পারি। দেখলাম আঙ্কারা বা আপনার পছন্দের কোনো একটা দেশ। মোদ্দা কথা হলো আমরা এক থাকতে চাই ইসলামিক নিরপেক্ষ যুক্ত পাকিস্তান, এবং তাহলে কিন্তু থাকে আপনি করে দেখতে পারেন। বলার কোনো প্রয়োজন নাই। তুমি মুখে বলেছো, আমি তাই বিশ্বাস করেছি। কিন্তু আমি যা বলেছি তার বাইরে আমার আর কিছুই বলার নাই। আমি দেশে পৌঁছে তোমার এই প্রস্তাবের জবাব দেবো। আমাকে দেশে পৌঁছাবার ব্যবস্থা করো, না হয় আবার আমাকে জেলে পাঠিয়ে দাও। তবু তুমি আমাকে ওই মিথ্যে দলিলের স্বাক্ষর করাতে পারবে না। ইয়াহিয়া সবসময় একটা কথা বলতে, আমি প্রথমেই স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী জনগণকে, সাধারণ মানুষকে যাদের হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মঙ্গল কামনা করি। আমার দেশ আজ মুক্ত হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। কবি গুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালির হে মুক্ত জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। কবিগুরুর কথা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আমার বাঙালি আজ মানুষ হয়েছে, আমার বাঙালি আজ দেখে দিয়েছে দুনিয়ার ইতিহাসে এত লোক আত্মহত্যা দেয় নাই, এত লোক ছাপ দেয় না।